পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, বর্ডারের ধারে যে সমস্ত জঙ্গি সংগঠন আস্তানা কেড়ে আমার দেশে আক্রমণ করছে, একদম ওগুলোকে উড়িয়ে দেওয়া হোক। যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, মানে এত সিকিউরিটি ওখানে, আপনি বাচ্চাদের একটা খেলনা পিস্তল নিয়ে যেতে পারবেন না, মানে এত নিরাপত্তা ওখানে। সেখানে AK-47 একটা বড় হাতিয়ার নিয়ে ঢুকে গেল, দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো, আমাদের ভাইদেরকে শহীদ করলো, আবার সে ফিরে চলে গেল। এটা বুঝতে পারা যাচ্ছে না একটা ষড়যন্ত্র আছে। এবার কি আছে, কারা পাঠিয়েছে, কাদের ইন্ধনে এসেছে, লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাই তদন্ত সাপেক্ষ। দুর্ভাগ্য আমাদের তদন্ত করবেটা কে? প্রশ্ন আপনি না সরকারকে করেন, প্রশ্ন তোলার দরকার ছিল মোদির কাছে, অমিত শাহজিকে প্রশ্ন করা দরকার ছিল। এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে, কেন্দ্র সরকার, ওদেরকে প্রশ্ন করা দরকার যে পাকিস্তান থেকে জঙ্গিটা আসলো কি করে, বর্ডারে তোমার অমিত শাহর ফোর্স কি করছিল, আগে জবাব দাও। এই প্রশ্নটা করার দরকার ছিল। সেটা ছেড়ে দিয়ে এক গরিব মুসলমান টোটোওয়ালাকে ধরে টানাটানি করছে, বলছে জঙ্গি এলো কেন। এক গরিব ফল বিক্রেতাকে মুসলমানকে ধরে টানাটানি করছে, বলে জঙ্গিটা এলো কেন। এক গরিব মুসলমান ট্রিটমেন্ট করতে যাচ্ছে, ট্রেনে দাঁড়িয়ে আছে, তাকে ধরে টানাটানি করছে। মানে বুঝতে পারছেন, দরকার ছিল মোদিকে প্রশ্ন করা। তার পরিবর্তে আলিগড়ের এক মুসলিম ফল বিক্রেতাকে বলছে এই জঙ্গি আক্রমণ হলো কেন। ও দিনে 200 টাকা ইনকাম করতে গেলে ওর ফেটে যাচ্ছে, ও নাকি ওর কাছে প্রশ্ন করছে জঙ্গিটা এলো কি করে। এটাই হচ্ছে মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া। যেই খুনিগুলো, যেই সন্ত্রাসবাদীগুলো কাশ্মীরে ওই ধরনের ঘটনা ঘটিয়েছে, তাদেরকে খুঁজে বার করতে হবে। তারা আফগানিস্তানে থাকুক, পাকিস্তানে থাকুক, আমেরিকাতে থাকুক, বাংলাদেশে থাকুক, পৃথিবীর যেই প্রান্তে থাকুক না কেন, 56 ইঞ্চিকে খুঁজে বার করতে হবে। বার করে নিয়ে এসে 6 মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে তাদের বিচার করে ফাঁসিতে তাদেরকে ঝুলাতে হবে। সহমত তো নাকি ভাই? সহমত তো নাকি? আমি গত কয়েকদিন আগে, আপনারা জানেন যে আমাদের পশ্চিমবাংলার 3 জনকে শহীদ করেছে, খুন করেছে এই বর্বর সন্ত্রাসীরা। তার মধ্যে বেহালার শখের বাজারে সমীর গুহ নামে এক দাদা বলুন, স্যার বলুন, তাকেও খুন করেছে। আমি তার বাড়িতে গিয়েছিলাম। সব জায়গায় গিয়ে ছবি তুলে পোস্ট করতে হবে এটা ব্যাপার নয়, জানতে গিয়েছিলাম, সহমর্মিতা জানাতে গিয়েছিলাম। সেখানে গিয়ে যে আমার অভিজ্ঞতা হয়েছে, আপনারা অবাক হয়ে যাবেন। আমরা এখান থেকে তো বলছি, কিন্তু তার স্ত্রী সেখানে ছিল, তার স্ত্রী যে কথা বলেছে গায়ে কাঁটা দিয়ে দিয়েছে আমার। যে আমরা কোন দেশে বসবাস করছি, যেখানে র ছিল, এনআইএ ছিল, স্টেটের আইবি ছিল, সেন্ট্রালের আইবি ছিল, মিলিটারিতে ইন্টেলিজেন্স ছিল, বিভিন্ন ধরনের আইবি থাকার উপরেও, প্রায় 12 লক্ষ সেনা থাকার উপরেও, প্রায় বলছে নাকি পাকিস্তান থেকে এসেছে, 150 কিলোমিটারের দূর থেকে এসে নির্বিচারে গুলি চালালো, আমাদের নাগরিককে শহীদ করলো, খুন করলো, আবার সে ফিরে চলে গেল। এটা ভেবে পড়া যায়? যখন পার্কের মধ্যে ঢুকেছে, পার্কের মধ্যে ঢুকে গেট লাগিয়ে দিয়েছে। তাহলে যারা টিকিট কেটে ঢুকাচ্ছিল তারা জানে না? বড় বড় হাতিয়ার নিয়ে এসেছিল, অনেক অস্ত্র শস্ত্র নিয়ে এসেছিল, ছোট্ট একটা বন্দুক পকেটের মধ্যে গুজে নিয়ে এসেছিল, বুঝতে পারবো না। কিন্তু AK-47 এই ধরনের বড় বড় অস্ত্র নিয়ে আসছে, দেখতে পাইনি। তাহলে কেন তাদের আটকায়নি? কেন তারা আসলো কিভাবে ওখানে? প্রশ্ন থেকে যাচ্ছে। সব থেকে বড় কথা শুনবেন, আপনারা অবাক হবেন। আমি তার পরিবারের মানুষের মুখের কথা বলছি। নিশ্চিতভাবে তার পরিবার আমার হয়তো ভিডিওটা শুনতে দেখতে পারে, যে যখন তার স্বামীকে গুলি লেগেছে তার প্রায় ঘন্টা খানেক পরে প্রশাসনের লোক এসে উদ্ধার করছে। মানে যারা অনেকে গুলি লেগে হয়তো বাঁচতে পারতো, কিন্তু প্রশাসন যথাসময়ে আসেনি। এবার হচ্ছে প্রশ্ন, প্রশাসন আসেনি না প্রশাসনকে আসতে দেওয়া হয়নি, না প্রশাসনের কাছে খবর পৌঁছানো হয়নি? এটা তদন্ত সাপেক্ষ। এই তদন্তটা করবে কে? আমরা ভুলে যাচ্ছি না 2019 সালে পুলওয়ামাতে অ্যাটাক হয়েছিল, জঙ্গি আক্রমণ হয়েছিল, টেরর অ্যাটাক হয়েছিল, আমাদের দেশের 40 জনের অধিক সেনা শহীদ হয়েছিল।
তারও তদন্ত কিন্তু এখনো শেষ হলো না। আমরা কেউ জানতে পারলাম না 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে আমাদের সেনাগুলোকে কারা শহীদ করলো, বা যারা শহীদ করলো তাদের কটাকে ফাঁসি দিল বা কটাকে জেলে রাখলো। ঠিক এটাও একটা প্রশ্ন তুলে দিচ্ছে। আমি গিয়েছিলাম দুদিন আগে, তখন অব্দি গিয়ে জানতে পারলাম যে আমার যে সমীর গুহ দাদা, সমীর গুহ সম্ভবত যে দাদা, বা স্বপন গুহ, নামটা ঠিক আমার মনে আসছে না, স্বপন গুহ মনে হচ্ছে, দুটো কনফিউজ হয়ে যাচ্ছে নাম। ওই দাদার যে মোবাইলটা, ঘড়িটা বা আরো কিছু তার সাথে যেটা ছিল, কাশ্মীর থেকে বারবার অফিসাররা ফোন করছে তার পরিবারকে, ভিডিও গুলো দেখিয়েছে যে ওটাই আমার স্বামীর মোবাইল, ওটাই আমার স্বামীর ঘড়ি বা ওটাই পার্স, সেগুলো এখনো পর্যন্ত কিন্তু পাইনি। আমি দুদিন আগেকারের কথা বলছি, মানে বুঝতে পেরেছেন? আর এখন মোবাইল ছাড়া ভাই কেউ চলতে পারবে? উনি একটা সরকারি কর্মচারী ছিলেন, মোবাইলে ওটিপি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে মোবাইলের প্রয়োজন হয়। তাহলে বুঝতে পারছেন কেন্দ্র সরকার কতটা তৎপর, এখনো মোবাইল পর্যন্ত ফেরত দেয় না। অপদার্থ সরকারের হাতে আমরা আছি। এই অনেকে বলছে না, অনেকে নয়, বিজেপি বলছে না হিন্দু খাতরে মে হ্যাঁ, সত্যিকারের কথা বলছি, এই বিজেপির আমলে হিন্দু খাতরে মে। নাহলে দেশের মধ্যে মাটিতে স্বাধীনতার 75 বছর হয়ে গেল, যে হিন্দু সব থেকে বেশি সম্প্রদায়ের মানুষ আমাদের দেশে আছে, সেই দেশেই হিন্দু মানে মানুষ আমাদের সমাজে সব থেকে বেশি জায়গায় আছে, বেশি অংশ জুড়ে আছে। আবার কাশ্মীরের মতো যেখানে প্রায় 12 লক্ষ সেনা আছে, সেই জায়গায় দীর্ঘক্ষণ ধরে হিন্দুরা মুসলমান দেখে দেখে গুলি করে শহীদ করলো, প্রশাসন কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারলো না। সত্যি হিন্দু খাতরে মে হ্যাঁ, কাদের আমলে? এই বলুন না, এই বিজেপির আমলে, এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে, কেন্দ্র সরকার, এদের আমলে হিন্দু খাতরে মে হ্যাঁ। নাহলে আজ পর্যন্ত এই ধরনের ঘটনা দেখিনি। হ্যাঁ, ঘটনার সম্মুখীন আমাদের হতে হয়েছে, মুসলিম ধর্মীয় পরিচয়ের কারণে পিটিএ মেরেছে, ঘটনার সম্মুখীন হতে হয়েছে, ঘরে নাকি গোমাংস রেখেছিল তাও অপরাধে পিটিএ মেরেছে, ঘটনার সম্মুখীন হতে হয়েছে পিছড়ে বর্গের হওয়ার জন্য বর্ণগতভাবে, জাতিগতভাবে মুসলিম হওয়ার অপরাধে, আদিবাসী হওয়ার অপরাধে, দলিত হওয়ার অপরাধে পিটিএ মারতে, কিন্তু হিন্দু হওয়ার জন্য গুলি খেয়ে মরতে হয়েছে এই প্রথম হলো। দেশ স্বাধীনের পরে এই প্রথম জঙ্গিরা এই ধরনের আক্রমণ করেছে। তত্ত্ব থেকে থাকে আমাকে দেবে। তাহলে কার আমলে হয়েছে? যে হিন্দুদের হৃদয় সম্রাট বলে নিজেকে প্রমাণ করতে চেয়েছিল, হিন্দুদের মানে ভারতবর্ষের সব থেকে বড় হিন্দুদের নেতা, হিন্দুদের দল বলে নিজেটাকে পরিচালনা করতে চাইছে, সেই বিজেপির আমলে। একটু ভাববেন, এর মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। যে কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, মানে এত সিকিউরিটি ওখানে, আপনি বাচ্চাদের একটা খেলনা পিস্তল নিয়ে যেতে পারবেন না, মানে এত নিরাপত্তা ওখানে। সেখানে AK-47 একটা বড় হাতিয়ার নিয়ে ঢুকে গেল, দীর্ঘক্ষণ ধরে গুলি চালালো, আমাদের ভাইদেরকে শহীদ করলো, আবার সে ফিরে চলে গেল। এটা বুঝতে পারা যাচ্ছে না একটা ষড়যন্ত্র আছে। এবার কি আছে, কারা পাঠিয়েছে, কাদের ইন্ধনে এসেছে, লক্ষ্য উদ্দেশ্য কি, সেটাই তদন্ত সাপেক্ষ। দুর্ভাগ্য আমাদের তদন্ত করবেটা কে? তাই বলবো সজাগ সতর্ক হন। আর আমাদের পাড়াতে হিন্দু মুসলমানের খেলা লাগানোর চেষ্টা করছে এটা দিয়ে। প্রশ্ন আপনি না সরকারকে করেন, প্রশ্ন তোলার দরকার ছিল মোদির কাছে, অমিত শাহজিকে প্রশ্ন করা দরকার ছিল। এই শুভেন্দু অধিকারীদের যে সরকার চলছে, কেন্দ্র সরকার, ওদেরকে প্রশ্ন করা দরকার যে পাকিস্তান থেকে জঙ্গিটা আসলো কি করে, বর্ডারে তোমার অমিত শাহর ফোর্স কি করছিল, আগে জবাব দাও। এই প্রশ্নটা করার দরকার ছিল। সেটা ছেড়ে দিয়ে এক গরিব মুসলমান টোটোওয়ালাকে ধরে টানাটানি করছে, বলছে জঙ্গি এলো কেন। এক গরিব ফল বিক্রেতাকে মুসলমানকে ধরে টানাটানি করছে, জঙ্গিটা এলো কেন। এক গরিব মুসলমান ট্রিটমেন্ট করতে যাচ্ছে, ট্রেনে দাঁড়িয়ে আছে, তাকে ধরে টানাটানি করছে। মানে বুঝতে পারছেন, দরকার ছিল মোদিকে প্রশ্ন করা, তার পরিবর্তে আলিগড়ের এক মুসলিম ফল বিক্রেতাকে বলছে এই জঙ্গি আক্রমণ হলো কেন। ও দিনে 200 টাকা ইনকাম করতে গেলে ওর ফেটে যাচ্ছে, ও নাকি ওর কাছে প্রশ্ন করছে জঙ্গিটা এলো কি করে। এটাই হচ্ছে মাইন্ডকে ডাইভার্ট করে দেওয়া, এটাই হচ্ছে সাবজেক্ট ছিল অবজেক্টকে ধরে টানাটানি করা। সাবজেক্ট ছিল মোদিকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল
শুভেন্দু অধিকারীদের দলকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল অমিত শাহকে প্রশ্ন করা, সাবজেক্ট ছিল ডিফেন্স মিনিস্টারকে প্রশ্ন করা। দুর্ভাগ্য আমাদের মধ্যে এমন ধর্মীয় খেলা লাগিয়ে দিয়েছে, আমরা এখন কাকে প্রশ্ন করছি বলেন না? ঠেলাওয়ালাকে। ও দেশ চালাচ্ছে। নওশাদ সিদ্দিকী প্রধানমন্ত্রী, আমাদের উকিল হচ্ছে ডিফেন্স মিনিস্টার, মালিক ভাই হচ্ছে ফরেস্ট মিনিস্টার, অনিল বাদা হচ্ছে ফিনান্স মিনিস্টার। ওই জন্য আমাদের শব্দ বুঝতে পারছেন তো? চৌকিদারকে, ভাই আপনার বাড়িতে যদি চুরি হয় আপনি কাকে জিজ্ঞাসা করবেন বলেন আমাকে? যদি চৌকিদার রাখেন তাকে তো জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, তো চৌকিদারকে ছেড়ে আমি পাশের বাড়ির কাউকে যদি ধরি লাভ হবে? তো তুই নিজেকে যিনি চৌকিদার বলেছিলেন, নিজেকে যিনি বলেছিলেন দেশকে রক্ষা করার জন্য আমি পরিবার ত্যাগ করেছি, পরিবারে আমি যাব না বিষয়ে, তাহলে আমার দেশে কেন পাকিস্তান থেকে এসে ঢুকলো? তার জবাবটা তাকেই দিতে হবে তো। আর 7 দিন ধরে 6 দিন ধরে কি শুনছি? কিছু একটা বড় হবে। আমিও তো চাইছি পাকিস্তানের যে সমস্ত জঙ্গি সংগঠনগুলো আছে, বর্ডারের ধারে যে সমস্ত জঙ্গি সংগঠন আস্তানা কেড়ে আমার দেশে আক্রমণ করছে, একদম ওগুলোকে উড়িয়ে দেওয়া হোক। বলছে কিছু একটা হবে। কি দেখলাম? 14টা ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে পাকিস্তানে, ওরা না খেতে পেয়ে মরে যাবে। কিছু একটা হবে, বড় কিছু একটা হবে। কিছু ভক্ত আছে না, দিনের শেষে কি দেখলাম? ইউটিউব চ্যানেল বন্ধ করে দিয়েছে। বুঝতে পারছেন তো কি হচ্ছে? শুনছিলাম কিছু একটা হবে, মানে কিভাবে আমাদের মাইন্ডকে ডাইভার্ট করে দিচ্ছে। বলছে পানি বন্ধ করে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু পুলওয়ামার অ্যাটাকের পরেও শুনেছিলাম পানি বন্ধ করে দিয়েছে, তাহলে এর মধ্যে পানিটাকে চালু করলো আবার? ভাই বলেন। শুনেছিলাম পুলওয়ামাতে যে অ্যাটাক হয়েছিল পাকিস্তান থেকে এসেছিল, আমাদের 40টা সেনাকে শহীদ করেছে, ওই জন্য পাকিস্তানকে আমরা আর পানি দেবো না। ভালো কথা, তখনও সহমত, এখনো সহমত আমি। দেওয়া যাবে না ওদের পানি। ওরা আমাদের দেশে এসে অস্ত্রতা তৈরি করবে, আমাদের দেশের মধ্যে হিংসা তৈরি করবে, আমাদের নাগরিককে শহীদ করবে, খুন করবে, আর আমরা ওদেরকে পানি দেবো? হতে পারে ভাই? দেবো না আমরা। কিন্তু পুলওয়ামার অ্যাটাকের পরেও শুনেছিলাম পানি বন্ধ করে দেওয়া হবে, তাহলে মধ্যখানে চালু করলোটাকে? হ্যাঁ, যে রাতারাতি বিনা নিমন্ত্রণে বিরিয়ানি খেতে গিয়েছিল সেই, আবার গোপনে হয়তো বিরিয়ানি পাঠাচ্ছে, পাকিস্তানের বিরিয়ানি ওনার পছন্দ হয়ে গেছে হয়তো, আবার বলছে এখন পানি বন্ধ করে দেবো। এখানেও নাটক আছে, এখানেও নাটক আছে। অত সহজ নয়। কি নাটক? আপনাকে আমাকে ভুল বুঝিয়ে রাখা। আমি একটা বক্তার বক্তব্য শুনছিলাম, একজন এই বিষয়ে বিশেষজ্ঞ, আমার বক্তব্য নয়, বলছে আমরা যদি এই মুহূর্তে পানিটা বন্ধ করি তাহলে আমাদের 10 বছর টাইম লাগবে ওই পানিটাকে ঘুরপথে আমাদের দেশের কাজে লাগানোর জন্য। এটাও নাটক হচ্ছে। ওসব নাটক করে লাভ হবে না। দাঁড়াদার মারো, জঙ্গিদেরকে উড়িয়ে দাও। সহমত তো নাকি ভাই? কারো সহমত? হাত তুলেন তো ভাই। মায়েরা সহমত তো নাকি? যারা দেশে আমার এই তখন মায়েরা আছে, কারো স্বামীকে যদি যারা খুন করবে তাদেরকে আমরা ছাড়বো? কাকে ছাড়া যাবে? কারো পিতাকে খুন করছে দেশে ঢুকে, তাকে একটু ছাড় হবে না। কিন্তু দুর্ভাগ্য আমরা দেখছি কি কোন জায়গায় যেন একটা আমাদেরকে শুধু বোকা বানানো হচ্ছে। বলছে পানি বন্ধ করে দেবো, সহমত। একবারের জন্য বললো না বিদ্যুৎটা বন্ধ করে দেবো। কেন বলুন তো? বিদ্যুৎটা বন্ধ করতে হলে আরো অন্ধকারে পাকিস্তান ডুবে যাবে, হয়ে যাবে। এদিকে পানি যাবে, ওদিকে অন্ধকার হয়ে যাবে। খেলা সামলা। পানি বন্ধ একদিকে, পানি খেতে পাবে না, চাষবাস হবে না, আবার কি যাবে? বিদ্যুৎ যাবে না, তাহলে হবে। কিন্তু বিদ্যুৎটা বন্ধ করতে কেন বলছে না? খোঁজ নিয়ে দেখুন, বিদ্যুৎটা একটা প্রাইভেট কোম্পানি পাঠায়। কি বলছি বুঝতে পেরেছেন? আবার যে পাঠায় সে আমার খুব কাছের লোক, মোদিজি। আমি মোদিজি ধরছি এখন, আমার পাশে শিল্পপতি একজন, বুঝতে পেরেছেন? এনারটা বিদ্যুৎটা আটকানো যাবে না, বুঝতে হবে তাহলে কাদের জন্য কি করছে। আপনাদের চোখ কান খুলে চলতে হবে। আর এটার ব্যাড ইফেক্টটা সাধারণ মানুষের উপর ফেলার চেষ্টা করছে, যাতে না প্রশ্ন করে, যাতে না বলে যে গুজরাট থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে ওই এলাকায় যে বর্ডার থেকে 10 কিলোমিটার পর্যন্ত বিগত দিনে আইন ছিল কোন বাণিজ্যিক কাজ করা যাবে না, সেটাকে 10 কিলোমিটার কমিয়ে কেন 1 কিলোমিটার করলেন? বাকি 9 কিলোমিটারটা কেন আপনার বন্ধুদের জন্য তুলে দিলেন? এই প্রশ্ন করা যাবে না। আগে আইন ছিল আমাদের সীমান্তে যেখানে জিরো মানে আছে, সীমান্ত থেকে 10 কিলোমিটার
বাণিজ্যিক বড় পারপাসে কিছু করা যাবে না, নিরাপত্তার স্বার্থে। না, আদানি আম্বানি শিল্পপতিদের দরকার পড়ে গেছে, আইন উঠিয়ে দিয়েছে, বলছে আইন তো কি করেছে, ওটা কমিয়ে 1 কিলোমিটার করে দিয়েছে। কাদের জন্য করেছে? আপনার আমার জন্য? আপনার পাড়ার রাম কাকার জন্য? আপনার পাড়ার সরস্বতী মায়ের জন্য নাকি? না, করেছে শিল্পপতিদের জন্য। নিরাপত্তা আজকে বিঘ্ন ঘটছে, আর এর দায়টা ওই গরিব মুসলমান ঠেলাওয়ালার ঘাড়ে ফেলার চেষ্টা করছে। যেখানে মুসলমান পাবে মুসলমানের উপরে দেবে, আর না এখানে আদিবাসী দলিত পাবে তার উপরে দেবে। গতকালকের একটা আমি পোস্ট করেছি, দেখবেন আমার অ্যাডমিন পোস্ট করেছে, মধ্যপ্রদেশে দলিত হওয়ার জন্য সে ব্যাঙ্গালোরে, বেচারি গরিব মানুষ ব্যাঙ্গালোরে গিয়ে এক কাজ কাম করে খেত, মারা গিয়েছে, তার লাশ নিয়ে এসেছে তার এলাকার আপনার শ্মশানে নিয়ে গেছে। ওখানে যারা দুর্বৃত্ত তারা মারধর করে লাশকে রাস্তায় রেখে ইট ফিট ছুটছে, বলছে তুই দলিত, এখানে তোকে দাহ করতে দেবো না। যেখানে মুসলমান পাবে মুসলমানের উপর অত্যাচার, যেখানে আদিবাসী আদিবাসীর উপর অত্যাচার, যেখানে দলিত দলিতের উপর অত্যাচার, এটা চলছে। এটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজনীতির ময়দানে এসেছে। এক সময় স্বল্প, আমি আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা চোখ কান খুলে চলবেন। এই সময়ে মিথ্যা মিথ্যা কিছু ভিডিও ফেসবুকে চলছে। কোন ভিডিওতে দেখবেন মুসলমানকে নন মুসলিম মারছে দেখাচ্ছে, আবার কোন ভিডিওতে আপনার হিন্দুকে মুসলমান মারছে দেখাচ্ছে। এই ভিডিও দেখে কেউ উত্তেজিত হবেন না, এই ভিডিওগুলো তৈরি করা যায়। বা কোন সিনেমার অংশ কেটে ছেড়ে দিচ্ছে, আপনি ভাবছেন, বা বাংলাদেশের কিছু ভিডিও দেখে ছেড়ে দিচ্ছে, আপনি ভাবছেন এটা হচ্ছে, শেয়ার করলেন, ওকে করলেন, হ্যান করলেন, ত্যান করলেন। এগুলো করবেন না। অথেন্টিকেশন আগে নেবেন, অথেন্টিক নাকি তার আগে এগুলো করবেন না। আপনাদের কাছে অনুরোধ করছি, এটা হিংসা ছড়ানোর একটা মাধ্যম। একটা সময় ছিল মন্দিরে গরুর গোশত ফেলতো আর মসজিদে শুয়ারের গোশত ফেলে দিয়ে দাঙ্গা লাগিয়ে দিত। এখন আর ওটা কাজ করছে না। একটা সময় ছিল মসজিদে দুটো কাজ ভোরবেলায় ভেঙে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা হতো, মন্দিরের বা ঠাকুরের হাত ভেঙে দিয়ে দাঙ্গা লাগাবার চেষ্টা হতো। এখন ওটা কাজ হচ্ছে না। এখন ডিজিটাল প্ল্যাটফর্মে ধর্মযুদ্ধ লাগানোর চেষ্টা করছে। কিভাবে? হিন্দু আইডি খুলছে, নতুন আইডি খুলে ইসলাম ধর্মকে গালাগালি দিচ্ছে, নতুন আইডি খুলে হিন্দু ধর্মকে গালাগালি দিচ্ছে। আর আমরা ধর্মের ধ্বজাধারী। হ্যাঁ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বলেছে কেন, চলো ওর ঘরে একটা খাবে, চলো রাস্তা বন্ধ হবে। ও বলছে কালী ঠাকুরের নামে এই বলেছে কেন, ধর্মের ধ্বজাধারী, চলো যে বলেছে তার ঘরে একটা খাবে, রাস্তা অবরোধ হবে। আর একটু চোখ কান খুলে রাখুন না ভাই। আমি ধরে নিচ্ছি সত্যিকারের অর্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বাজে মন্তব্য করেছে, কেউ কালী ঠাকুরকে বাজে মন্তব্য করেছে। তার জন্য কি আছে, কি করবে? আইন আছে তো। আপনারা জান সর্বপ্রথম কাজ কি হবে? যে কোনো ধর্মের নামে কেউ বাজে মন্তব্য বলে কি করবেন? সর্বপ্রথম কাজ কি হবে? কুলপি থানা, আপনাদের তো কুলপি থানায় একটা লিখিত জমা করে রিসিভ নিও, প্রথম কাজ হবে। এবার দায়িত্ব কার পড়ে গেল ঘরে? আপনি ধর্মে ধার্মিক, আপনার গায়ে লাগবে। কালী ঠাকুরের নামে বাজে কথা বলেছে, সরস্বতী ঠাকুরের নামে বাজে কথা বলেছে, ইসলামের নামে বাজে কথা বলেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে বাজে কথা বলেছে, স্বাভাবিকভাবে আমারও গায়ে লাগবে, আপনারও লাগবে, আমারও লাগবে। কিন্তু সেটা আপনাকে দিমাগের ইস্তেমাল করতে হবে। আবেগ আছে, আবেগ ছাড়া মানুষ হয় না, কিন্তু দিমাগের ইস্তেমাল করতে হবে। আপনাকে কি করতে হবে? লোকাল থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে। এবার লোকাল থানা যদি গড়িমাসি করে, উকিল সাহেবরা আছে, আমরা ছেড়ে কথা বলবো না। যদি কাউকে দেখেছি ঠাকুরের নামে অপবাদ দিতে, মিথ্যা অভিযোগ করতে, ইসলাম যেমন তার বিরুদ্ধে আমরা লড়বো, ঠিক একই ভাবে ইসলামের নামে ওকে মিথ্যা অভিযোগ দিলে তার বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করব। আমরা এইরকম ভাববো না ও যে কালী ঠাকুরকে নিয়ে বাজে মন্তব্য করেছে চুপ করে থাকবো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে ওখানে রেড়ে করে উঠবো, এরকম নয়। যদি আমরা দেখেছি কোন জায়গায় এই ধর্মীয় ভেদাভেদ তৈরি করার কেউ চেষ্টা করছে, সেটা হিন্দু হতে পারে, সেটা মুসলমান হতে পারে, আমরা তা দেখবো না। আমরা আইনি লড়াই তার বিরুদ্ধে লড়বো। আপনাদের কাজ কি হবে? সর্বপ্রথম লোকাল থানায় অভিযোগ দায়ের করে রিসিপ্টটা নিয়ে নিও। থানা আপনাকে একদিন পরে গেলেন, সাথে সাথে যদি এফআইআর কপি দিয়ে দেয় ভালো, সেটা নেবেন। যদি না অ্যারেস্ট হয় আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা ওটা প্রয়োজনে কোর্টে নিয়ে যাব। পুলিশি অ্যাকশন নিয়ে হোক বা কিছু হোক, কোর্টে নিয়ে যাব, কোর্টের মাধ্যমে আমরা লড়াইটা করে নেব। মাথায় আসছে তো ভাই? হুটহাট করে কারো কথা শুনে চলো রাস্তা অবরোধ হবে, চাইছো তো আপনাকে রাস্তায় নামাবার, প্ল্যান তো এটা। আপনি রাস্তায় নামুন,
হই হই হবে, পাশ দিয়ে যারা রাস্তায় নামাতে চাইছে সে বাইক নিয়ে এসে দুটো কিস্তিতে চলে যাবে। আপনার মাথা গরম এমনি আছে, কালী ঠাকুরের নামে কেন গাল দিয়েছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কেন গাল দিয়েছে, বাজে লিখেছে, মাথা গরম এমনি আছে, পাশ দিয়ে বাইক নিয়ে শুধু কিস্তিতে চলে গেল, সে তো বেরিয়ে চলে গেল, আপনি মাথা গরম করে দু চারটে মানুষকে মারলেন। এইসব হলে হ্যাঁ হলো তাহলে হলো, তাহলে কেসটা দিনের শেষে কে খেলো? আপনারা। অনুরোধ আপনাদের কাছে এটাই যে সবসময় মাথা ঠান্ডা করে চলতে হবে, মাথা গরম করে লাভ হবে না, মাথা গরম করানোর চেষ্টা তো এরা করছে আপনাদের। আমাদের রাজ্যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য 26,000 চাকরি বাতিল হয়েছে। সেই 26,000-এর মধ্যে অনেক শিক্ষক মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল, তারাও বাতিল হয়েছে। সেই প্রতিবাদ জানাতে এবং মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের রেখে দেওয়া সম্পত্তি ওয়াকফ সম্পত্তি সংশোধনের মাধ্যমে কেন্দ্র সরকার যে লুটে নেওয়ার চেষ্টা করছে তার প্রতিবাদ জানাতে আমাদের এই প্রতিবাদ সভা। সব বিষয় একটু একটু করে বলেছে, দু একটা বিষয় বলতে গিয়ে একটু ব্যাখ্যাটা ভুল হয়েছে আমাদের বক্তাদের, আমি যতটুকু শুনেছি একটু ক্লিয়ার করে দিই, তারপরে মূল জায়গায় আসি। প্রথমে আসি যে কবিতাটা যেটা বলছিলেন, কবিতার সাথে আমার নামটা জুড়ে দেওয়াটা ওই কবিতার ওটা উচিত নয়। আমি আশা করবো আমাদের যে আছেন নতুন নতুন কবিতা হতে পারে, কিন্তু যে কবিতা যেই সম্পর্ক হয়েছে সে আমরা আর মমতা ব্যানার্জি তাহলে আলাদা এক হয়ে যাব, উনি উনার মনের মতো কবিতা চালিয়ে দেয়, সেটা তো হয় না। কবিতা যারা কবি কবিদের জায়গাতেই আছে। দ্বিতীয় কথা, একটা ব্যাখ্যা করতে গিয়ে একটু ভুল ব্যাখ্যা হয়েছে। কোন মন্দিরেও দাস বা মদের অ্যালাউ থাকে না। হ্যাঁ, মন্দিরে যদি এই ধরনের বিজেমূল মার্কা নেতৃত্বরা থাকে, ঠিক যেমন মসজিদে দেখেছিলেন যে সেই দুয়ারে সরকারের মসজিদে ঢুকিয়ে দিয়েছিল, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, তৃণমূল মার্কা নেতা মসজিদ কমিটির দায়িত্ব আছে, মসজিদের মধ্যে মমতা ব্যানার্জির ছবি ঢুকিয়ে দিয়েছিল। তো মন্দিরেও চত্বরে বসে দেখবেন অনেকে, বেশি নয় কয়েকটা জায়গাতে ওই সব টাসফাস খেলে, কিন্তু ওটা মন্দির কমিটি কিন্তু প্রশ্রয় দেয় না। কিছু সংখ্যক আছে, কারণ মন্দির মসজিদ ধর্মস্থানে কোনোদিন এই সমস্ত কাজ কেউ প্রশ্রয় দেয় না, কিন্তু যারা পরিচালনার দায়িত্ব থাকে শাসক দল ঘনিষ্ঠ হলে তারা যা বলে সেটা শুনতে হয়।